ইউনূসের লিভ টু আপিল খারিজ, দিতে হবে 12 কোটি টাকা দান কর। জাতিসংঘের খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালিতে প্রধানমন্ত্রী, বৈঠক করবেন বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে। বিএনপি ক্ষমতার জন্য বেপরোয়া বললেন ওবায়দুল কাদের, ইন্টারনেট নিয়ন্ত্রণ করে অধিকার হরণের অভিযোগ ফখরুলের। মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা, উপকূলের জেলে পাড়ায় ব্যাপক প্রস্তুতি। ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবালই টাইগারদের অধিনায়ক, জানালেন বোর্ড সভাপতি। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। মানব সেবায় যুক্তরাষ্ট্রে অলি মোহাম্মদের অনন্য দৃষ্টান্ত, পুরনো ফার্নিচার সংগ্রহ করে দরিদ্রদের সহায়তা। এনবিআর আরোপিত দান কর বৈধ ঘোষণা করার রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এনবিআর এর পাওনা 12 কোটি টাকা কর দিতেই হবে ডক্টর ইউনূসকে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। শাকের আরজু রিপোর্ট। 1990 সালের দান কর আইন অনুযায়ী 2011-12 করবর্ষে মোট 61,57,69,70,000 টাকা দানের বিপরীতে প্রায় 12,28,74,000 টাকা কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর। দানের বিপরীতে কর দাবি করে এনবিআর-এর এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ডক্টর ইউনূস। তার দাবি, আইন অনুযায়ী দানের বিপরীতে এনবিআর এ কর দাবি করতে পারে না। 2014 সালের 20 নভেম্বর ডক্টর ইউনূসের আবেদন খারিজ করে দেয়া হয়। এরপর 2015 সালে তিনি হাইকোর্টে 3টি আয়কর রেফারেন্স মামলা করেন। নোটিশের কার্যকারিতা স্থগিত চেয়ে 2015 সালে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে এনবিআর-এর আরোপ করা দান কর বৈধ ঘোষণা করে গত 31 মে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেন ডক্টর ইউনূস। আপিলের যে আবেদন করেছিলেন সেটা খারিজ করে দিয়েছে, অর্থাৎ যে কমিশনার, যে ডেপুটি কমিশনার যে দাবিটা ওনার উপর জারি করেছিলেন, সেই দাবিটা এখন সঠিক বলে প্রমাণিত হয়েছে। ফার্স্ট কন্ডিশন হলো, যখন আমি ট্রান্সফার করলে গিফট ট্যাক্স অ্যাপ্রোচ করবে, তা আমারটা যেহেতু ট্রান্সফার হলো না, সেহেতু আমার ট্যাক্স হওয়ার কথা না, এই যুক্তিটা আমি দিয়েছি। এনবিআর-এর দাবি করা 15 কোটির বেশি টাকার মধ্যে আপিল দায়েরের শর্তানুযায়ী ডক্টর ইউনূস এরই মধ্যে 3 কোটি টাকা দিয়েছেন। বাকি প্রায় 12.5 কোটি টাকা এখন তাকে দিতেই হবে। ডিটটা উনি হয়তো ওইভাবে দেখেন নাই, ওইখানে ক্লিয়ার লেখা আছে, উনি এগুলো সব দিয়ে দিচ্ছেন। ওদের তার দায়িত্ব সব হচ্ছে ট্রাস্টে, এবং হাইকোর্ট বিভাগ ওই 3টে প্রশ্নের উত্তর দিয়েছেন। আপিল বিভাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে কিনা এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে জানান ডক্টর ইউনূসের আইনজীবী। কোর্ট আমাকে বলেছে যে আপনারা তো গিফট বলতেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনারা বাই ডিড অফ ট্রাস্ট সেখানে টাকাটা ট্রান্সফার করছেন, তাহলে তো এটা কি ট্রান্সফার অফ ফান্ড টু ট্রাস্ট অর ইটস এ গিফট? এই একটা কনফিউশন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় বিকেল 5:40 কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি রোমে পৌঁছান। 23 জুলাই রোববার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালিতে এসে পৌঁছালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান ও ইতালির মিনিস্টার প্লেনি পটেনটিয়ারি উবার্তো ভেনিডি আর শিরাফি ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী পার্কো দি প্রিন্সিপি হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তীব্র তাপমাত্রা উপেক্ষা করে হোটেলের রাস্তায় অপেক্ষা করেন ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগান দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগ সভাপতিকে। আগামী 2 দিন প্রধানমন্ত্রী UN ফুড সামিট ও পার্শ্ব বৈঠকে ব্যস্ত সময় কাটাবেন। 25 তারিখ ইতালি প্রবাসীদের সংবর্ধনায় অংশ নেবেন। 26 জুলাই ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ইতালির রোমে সোমবার শুরু হওয়া জাতিসংঘের খাদ্য বিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন ইউরোপে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলন ও প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায়।
রোম থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। হাজার বছরের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সমন্বয় সাথে আধুনিকতার ছোঁয়ায় এরই মধ্যে ইউরোপের অন্যতম এক উন্নত দেশ হিসেবে নিজেকে মেলে ধরেছে ইতালি। সুনির্দিষ্ট করে বললে সেই পরিচয়কে আরও খানিকটা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে রাজধানী রোম। সুন্দর পরিপাটি গোছানো এই শহরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারকার জাতিসংঘ খাদ্য ব্যবস্থা বিষয়ক শীর্ষ সম্মেলন ফুড সিস্টেম সামিট, যেখানে বাংলাদেশ সহ জাতিসংঘের সদস্য ৭৭ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সোসাইটি সহ অংশ নিচ্ছেন এনজিও ব্যক্তিত্বরাও। বৈশ্বিক অর্থনৈতিক সংকট বাস্তবতায় এবারকার এই সম্মেলন ইতিবাচক দিক হিসেবে দেখছে বাংলাদেশ। প্রথম দিনেই তিনি রোমে যে জাতিসংঘের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা আছে, এফএও, ইফাদ এবং ডব্লিউএফপি, তার যে 3জন নির্বাহী প্রধান আছেন তাদের সাথে প্রথম দিনের বিভিন্ন সময় তার বৈঠক হবে। সম্মেলনের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত হাই কমিশনারদের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। পাশাপাশি ইতালির সাথে জ্বালানি সহযোগিতা বিষয়ক চুক্তি ভূমিকা রাখবে জ্বালানি সংকট মোকাবেলায়। মাননীয় প্রধানমন্ত্রীর সফরের সময় দুদেশের মধ্যে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সেটি হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং এনার্জি কোঅপারেশন। এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির আগমনে প্রস্তুতি সভা করেছে ইতালি আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়ার কথা জানান শীর্ষ নেতারা। যেই উন্নতি বাংলাদেশে হয়েছে তাতে এই সরকারকেই দরকার। ইতালি আওয়ামী লীগের উদ্যোগে একটি নাগরিক সম্বর্ধনা হবে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে আমরা একটা সর্বশ্রেষ্ঠ এবং খুব সুন্দর একটি নাগরিক সম্বর্ধনার আয়োজন করবে ইনশাআল্লাহ। সব ইউরোপ জুড়ে আমাদের মুজিব সৈনিকেরা কাজ করবে এবং প্রধানমন্ত্রীকে আবারও উন্নয়ন সরকার হিসাবে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আবারও প্রধানমন্ত্রী বানাবো। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদেরকে প্রস্তুত রাখারও অঙ্গীকার করেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা। কোভিড পরবর্তী টালমাটাল বিশ্ব আর বিশ্ব যুদ্ধ পরিস্থিতিতে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের এবারের খাদ্য সম্মেলন, যাতে যোগ দিচ্ছে বাংলাদেশও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সম্মেলনে যোগদান এবং পার্শ্ব বৈঠকগুলো থেকে ইউরোপে বাংলাদেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক তা নতুন কোন মাত্রায় পৌঁছে সেটাই এখন দেখবার বিষয়। ফারজানা শোভা, 21 টেলিভিশন, রোম, ইতালি। বিএনপি ক্ষমতার জন্য পাগল ও বেপরোয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারণে বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। দলটি ক্ষমতায় গেলে আরেকটি হাওয়া ভবন করবে, গণতন্ত্র গিলে খাবে। এ সময় ওবায়দুল কাদের বলেন, আদালতের আদেশে তত্ত্বাবধায়ক মরে গেছে, ওটিকে জীবিত করে লাভ নেই। নির্বাচন হবে, নির্বাচনের নিয়ম, কারো ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক মরে গেছে, আদালতের আদেশ, ওটাকে জীবিত করে আর একবার ক্ষমতায় গেলে এরা আবারও হাওয়া ভবন করবে। আরেকবার ক্ষমতায় গেলে গণতন্ত্র গিলে খাবে, মুক্তিযুদ্ধ গিলে খাবে। ইন্টারনেট নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার জনগণের অধিকার হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সব ধরনের ডিজিটাল নির্যাতনের প্রতিবাদে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ফখরুল অভিযোগ করে বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, মুক্তমনা মানুষও হয়রানির শিকার হচ্ছেন। বিরোধী দল দমনে ডিজিটালাইজেশন সহ ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। আরও বলেন, গণ অভ্যুত্থানের ভয়ে বিএনপি সমাবেশের দিন ইন্টারনেট সেবা বন্ধ রাখছে সরকার। গণ অভ্যুত্থানের ভয়ে ভীত হয়ে প্রয়োগ করছে নতুন ডিজিটাল অস্ত্র, ইন্টারনেট শাটডাউন। নির্যাতনকারী পুলিশ কেড়ে নিচ্ছে মিছিল অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ডিভাইস, মোবাইল ফোন। তারা তৈরি করেছে গণবিরোধী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিএসএ।
এই গণবিরোধী আইনের বলে ইতিমধ্যেই শুধু বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী নয়, মুক্তমনা অনেক সাংবাদিক, স্বাধীন নাগরিকরাও শিকার হয়েছেন মিথ্যা মামলার। নতুন কোনো রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয়নি বলে জানিয়েছেন কমিশনার আনিসুর রহমান। বিকেলে চট্টগ্রাম 10 সংসদীয় আসনের উপনির্বাচন নিয়ে কর্মকর্তাদের সাথে বৈঠকের পর আরও বলেন, মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ের পর মাত্র 2টি দলকে চূড়ান্ত করা হয়েছে। তবে এই বিষয়ে 26 জুলাই পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। এরপর নির্বাচন কমিশন আবেদনকারী রাজনৈতিক দলের চূড়ান্ত নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে 30 জুলাই চট্টগ্রামে উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান। এখন পর্যন্ত 2টা দল সকল যে ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য আমরা বলেছি যে যদি তাদের নিবন্ধনের জন্য তারা যোগ্যতা অর্জন করেছে, যদি তাদের কোনো আপত্তি থাকে তাদের সম্পর্কে 26 তারিখের মধ্যে জানাতে বলছি। মধ্যরাতে শেষ হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরার 65 দিনের নিষেধাজ্ঞা। উপকূলীয় এলাকার জেলে পল্লীতে চলছে মাছ আহরণে সমুদ্র যাত্রার প্রস্তুতি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সমুদ্র উপকূলীয় অঞ্চলের জেলেদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘ সময় পর আবার তারা সমুদ্রে যাবেন মাছ আহরণে। মাছ আহরণে সাগর যাত্রার প্রস্তুতি নিচ্ছেন উপকূলীয় বরগুনার জেলেরা। তারা জানান, সরকারের দেয়া নিষেধাজ্ঞা শেষ হয়েছে। রাতেই মাছ ধরতে ফের বঙ্গোপসাগরে যাত্রা করবেন তারা। এরই মধ্যে অনেকেই ট্রলার ও জাল মেরামত শেষ করেছেন। এই যে সাগরে আমরা মাছ ধরতে যাব, সেই সরঞ্জামাদি আমরা জোগাড় করছি। নিষেধাজ্ঞা চলার সময় জেলে পরিবারকে সরকারি সহায়তা দেয়া হয়। তবে অনেক জেলে পরিবার এই সহায়তা না পাওয়ায় কষ্টে দিন কাটাতে হয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় খুশি সাগর পাড়ের জেলেরা। সরকার আমাদের অনুদানও দেয়, হয়তো কিছু লোকে পাই না, কিছু লোকে পাই, এইভাবেই চলে দুনিয়াটা। ট্রলার ধোয়া মোছা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কলারোয়ার জেলেরাও। রাত 12টায় ইলিশ শিকারে গভীর সাগরে যাত্রা করবে সহস্রাধিক মাছ ধরা ট্রলার। যাইয়া মাছ পোনা আল্লাহ ধরতে দিলে বেঁচে কিনে আল্লাহ জ্যোতির সংসার চালায়। সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন বাগেরহাটের জেলেরাও। সামুদ্রিক মাছের অবাধ প্রজনন ও সংরক্ষণে 20 মে থেকে 23 জুলাই উপকূলীয় এলাকার 200 নটিক্যাল মাইল পর্যন্ত সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। সমর ইসলাম, 21 টেলিভিশন। ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের অধিনায়কত্ব কে করবেন? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানালেন, তামিম ইকবালই থাকছেন ক্যাপ্টেন। পারভেজ খোকনের রিপোর্ট। I am retiring from international cricket effecting right now. হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পরের দিনই আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও দলে ফিরে অধিনায়কত্ব চালিয়ে যাবেন কিনা তা নিয়ে রয়েছে দুআশা। তবে তামিমে যে ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। বাংলাদেশ নারী দলের সঙ্গে টিম হোটেলে দেখা করতে যাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইসব কথা বলেন বিসিবি সভাপতি। আমাদের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন হচ্ছে তামিম, এটাতে তো কোনো সন্দেহ নাই। তামিম যেহেতু খেলে নেই 2টো ম্যাচ, সেই 2টো ম্যাচে লিটন দাস ক্যাপ্টেন। আর তামিম যদি আবার ফেরত আসে তাহলে তামিম হবে, আর তামিম যদি ফেরত না আসে তাহলে আরেকজন হবে। আমরা চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে কামব্যাক করুক। আপাতত 1.5 মাসের ছুটি কাটাচ্ছেন তামিম। পরিবার নিয়ে গেছেন দুবাই, সেখান থেকে চিকিৎসা করাতে যাবেন লন্ডনে। তামিমকে সুস্থ করে তুলতে বোর্ডের পক্ষ থেকে সব চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পাপন। কন্টিনিউয়াসলি 2 বছর ধরে তো যখন যা চাচ্ছে ওকে চিকিৎসার জন্য দেশে বিদেশে যা যা বলছে আমরা সবই করছি। ইনজেকশন দিতে হবে, নাহলে সার্জারি করতে হবে, ফাইন, যেটা লাগবে আমরা করবো ওর জন্য। মানে আমরা এক পায়ে খাড়া, ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এদিকে বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজা মেন্টর হিসেবে দেখা যাবে কিনা এই বিষয়েও কথা বলেছেন
বিসিবির সভাপতি। পারভেজ খোকন, 21 টেলিভিশন। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 176 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শুধু ঢাকাতেই মারা গেছে 8 জন, আর ঢাকার বাইরে 1 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে 2292 জনের। এর মধ্যে শুধু ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 1064 জন, আর ঢাকার বাইরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1228 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 32,977 জন। আক্রান্তদের মধ্যে 36.6% নারী এবং 63.4% পুরুষ। সাংবাদিকরা তাদের দক্ষতা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খবরের পেছনের খবর বের করে নিয়ে আসে। তাই কারো ভয়ে ভীত না হয়ে সঠিক খবর তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্র্যাবের 40তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে ভুলগুলো তুলে ধরার পাশাপাশি সরকারের উন্নয়নগুলো তুলে ধরতে হবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাজনীতি নিয়ে মানুষ পোড়ানোর নজির পৃথিবীতে নেই। গাড়িতে আগুন দেয়া, মানুষের উপর হামলা করা রাজনৈতিক অপরাধ। এগুলো নিয়ে প্রতিবেদন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। রাজধানী শাহজাহানপুরে যুবলীগ নেতা অলিউল্লাহ রুবেল হত্যা মামলার 8 আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। একই মামলায় আরও 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আইনশৃঙ্খলার বাহিনী বলছে, এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয় রুবেলকে। রাসেল খানের রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায় গত বৃহস্পতিবার দিবাগত রাত 1:45টার দিকে রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে স্থানীয় যুবলীগ নেতা রুবেলের উপর হামলা চালায় কয়েকজন যুবক। দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে জখম করে তাকে পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহার করা চাপাতি, মোটরসাইকেল ও প্রাইভেট কার। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা প্রধান। তাদের বোঝা দরকার ছিল যে কাউকে মেরে এলাকা আধিপত্য বিস্তার করা যায় না। তাই আমরা প্রত্যেক এলাকায় এরকম আরও কোনো ঘটনা আছে কিনা, যারা এলাকা দলে দলে বা অন্য দলের বিরোধ আছে, সেগুলো আমরা খুঁজে বের করছি। সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন নাশকতা করার চেষ্টা হতে পারে জানিয়ে এ বিষয়ে নজরদারি বাড়ানোর কথা বলছে গোয়েন্দা পুলিশ। সামনে নির্বাচন ঘিরে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই জন্য আমরা আমাদের ডিবি পুলিশ, বিশেষ করে ঢাকা শহরের প্রতিটি জায়গায় আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে আমরা তথ্য কালেকশন করছি। অন্যদিকে একই ঘটনায় জড়িত শাকিল ও আদনান আসিফকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র্যাব। পরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রুবেল কিলিং মিশনে অংশ নেয় 6 থেকে 8 জন। তারা টঙ্গীতে শাকিলের এক আত্মীয়র বাড়িতে উঠে এবং আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এই কিলিং মিশনে তথ্য প্রদানকারী যে মূল 2 জন আসামি শাকিল এবং আসিফকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অলিউল্লাহ রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এবং থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ঝালকাঠিতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় উপার্জনক্ষমদের হারিয়ে দিশেহারা পরিবারগুলোতে চলছে শোকের মাতম। দুর্ঘটনায় আহত 33 জন এরই মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদিকে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ঝালকাঠি ও পিরোজপুর প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় 17 জনের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাকরুদ্ধ স্বজনরা, কেউ কেউ করছেন আহাজারি। নিহত অবস্থা বাবা, ছেলে এবং তার ভাই, ছোট ভাই, সেও আহত অবস্থায়। এবং এই দুঃখ
মানা যায় না। ততক্ষণে মোটটা যে মরে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার নাকি ওই মহিলা বসছে সিটে বক্সের উপরে, ওনার সাথে কথা বলতেছে, ওই দিক থেকে কথা বলতেছে, তারপর গাড়ির মোড় ঘুরাতে পারে না আর কি, এই অবস্থায় এই কুয়ায় পড়ে গেছে। ওরা যা সাদে 10-15টা লোক লইছে, ভিতরে 60-70 জন লোক লইছে, আরো লোক লইবে বরিশালে। আবার টাকা লাগবে, খালি টাকা। স্বজনরা জানান পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের পর রাতেই দাফন সম্পন্ন করা হয়। এদিকে দুর্ঘটনায় আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, বাকি 2 জন চিকিৎসাধীন। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। আমরা অলরেডি কয়েক জায়গায় রেডও দিয়েছি, পাইনি, বাট দ্রুত অ্যারেস্ট হবে নিশ্চিত করব। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটি। শনিবার দুর্ঘটনা কবলিত স্মৃতি পরিবহনের অধিকাংশ যাত্রী ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়ার। বেপরোয়া গতি ও মাত্রাতিরিক্ত যাত্রীর কারণে বাসটি পুকুরে উল্টে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানান যাত্রীরা। রত্না জামান, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ঢাকা চট্টগ্রাম রুটে আখাউড়া লাকসামের 72 কিলোমিটার ডাবল রেল লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। বেড়েছে ট্রেনের গতি, কমেছে ক্রসিং দুর্ভোগ। যাতায়াত সহজ হওয়ায় খুশি এই রুটের যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। দেশের পূর্বাঞ্চলের ৩২১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি রাজধানীর সাথে সংযোগ ঘটিয়েছে চট্টগ্রামের। প্রতিদিন এ পথ দিয়ে চলাচল করছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার হাজারো মানুষ। সরকারের 3টি প্রকল্পের মাধ্যমে এর আগে 131 কিলোমিটার ডাবল লাইন নির্মাণ করা হয়। সবশেষ আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত অবশিষ্ট 72 কিলোমিটার রেলপথ ডুয়েল গেজ ও ডাবল লাইনে উন্নীত করা হলো। ব্যয় হয় 6,504 কোটি 54 লাখ টাকা। এর সুবিধা ভোগ করছেন যাত্রীরা। আগে আমরা চিটং যেতে অনেক সময় লাগতো, 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতো, এখন কিন্তু আমরা 2 ঘন্টাতে চলে যাই। এই যে ডাবল লাইন হইতেছে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত, এটা শুনে আমার কাছে খুবই ভালো লাগতেছে। ডাবল লাইন হলে আমাদের সময়ের সাশ্রয় সবকিছু হয়, এই দেশের জনগণ উপকৃত হবে। মানুষের অনেক যে ভোগান্তির শিকার ছিল, এই ভোগান্তিটা এখন আর থাকবে না। আগে কোথাও যদি কোনো গুস্টিন বা মাল গাড়ি কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে, তাহলে 10 ঘন্টা 5 ঘন্টা 1 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। এখন কিন্তু আর সেইটা অপেক্ষা করার আর সুযোগ নাই। প্রকল্প বাস্তবায়নের ফলে ঢাকা চট্টগ্রাম রেলপথে আগের চেয়ে দ্বিগুণ ট্রেন চলাচল করতে পারবে। আসবে বিপুল পরিমাণ রাজস্ব, বলছেন সংশ্লিষ্টরা। একটা ট্রেন যাওয়ার পর আরেকটা ট্রেন আসতে হতো, ক্রসিং করতো, অনেক গাড়ি লেট হতো। আর এখন ডাবল লাইন হওয়াতে কোনো গাড়ি দাঁড়াতে হয় না। এখন যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময় লাগবে। আমরা আশা করতেছি চিটাগাং থেকে অনেক কন্টেনার আরও পরিবহন বাড়বে, রেলের আয় বাড়বে, যাত্রীরা কম সময় যেতে পারবে, আরও যাত্রীর সংখ্যা বাড়বে। ডাবল লাইনের সুফল পেতে এবং যাত্রী চাপ বিবেচনায় এই রেলপথে আরও ট্রেন সংযোজনের দাবি স্থানীয়দের। সমর ইসলাম, 21 টেলিভিশন। 111, 71 ও 52 তলা ভবন রাজুক পূর্বাচল শহরে যোগ করবে ভিন্ন মাত্রা। ইতোমধ্যে সবগুলো সেক্টরে পৌঁছেছে বিদ্যুৎ, পানির লাইনও প্রায় প্রস্তুত। বাড়ি করলে অনুমোদন দেওয়া হচ্ছে গভীর নলকূপ স্থাপনের। পুরো এলাকা জুড়ে রাস্তা নির্মাণের কাজ অনেকটাই শেষ। 2টি থানা করার প্রক্রিয়াও চূড়ান্ত। 2024 সালেই পূর্বাচল প্রকল্পের কাজ শেষ করতে চায় রাজুক। তৌহিদুর রহমানের রিপোর্ট। পূর্বাচল নতুন শহর রাজুকের তো বটেই, পুরো দেশের জন্য একটি আকর্ষণীয় প্রকল্প। এটি দেশের অন্য যে কোনো শহরের চেয়ে সার্বিকভাবে পরিকল্পিত বলছেন সংশ্লিষ্টরা। ঢাকার খিলক্ষেত, গাজীপুর ও নারায়ণগঞ্জের প্রায় 6,227 একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় এই আবাসিক প্রকল্প। 26,213টির মধ্যে 24,000 প্লট ইতিমধ্যেই গ্রাহকদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। বরাদ্দ হয়ে গেছে 25,000 প্লট। এর মধ্যে 1440টি প্লট দেয়া হয়েছে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জন্য। বিদ্যুৎ, পানি, রাস্তা, লেক সহ সবই করা হচ্ছে মনোরমভাবে। পূর্বাচল শহর বসবাসের উপযোগী করতে প্রস্তুতি চলছে। মেট্রো রেলের জন্য জমিও বরাদ্দ আছে। 111 তলা, 71 তলা এবং 52 তলা, একটা লিগেসি, একটা লিবার্টি আর একটা ল্যাঙ্গুয়েজ, 3টা টাওয়ার হবে। সেটাও আমাদের সকল হার্ডেলস আমরা ওভারকাম করেছি। এখন
এই সেপ্টেম্বরে আশা করি ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। 3-4টা স্কুল আমরা করে দিয়েছি, ওখানে যে স্কুলগুলো আছে সেগুলো বিল্ডিং করে দিয়েছি। তো এখন মানুষ যদি বাড়ি করে স্বাচ্ছন্দ্যে বাড়ি করতে পারে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠানের জন্য দেয়া প্লটগুলো বাস্তবায়ন হলে পুরোপুরি বসবাসযোগ্য হবে প্রকল্পটি। মানুষ মনে করতেছে এখানে এই গেলে আমি বাচ্চাকে কোথায় পড়াবো, আমার হাসপাতাল দরকার, ওই সমস্যাটা সমাধান আপাতত হয়ে যাবে। আর আইন শৃঙ্খলার বিষয়ে যেটা হচ্ছে, আইন শৃঙ্খলাটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখেছি, আমি প্রতিনিয়ত যোগাযোগ করতেছি যাতে এটা প্রস্তাবটি নিকারে পাঠানো হয়েছে। দ্রুত যদি 2টি স্থান স্থাপন করা যায় তাহলে মনে হয় আইন শৃঙ্খলার এখানে উন্নতি ঘটবে। ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে পূর্বাঞ্চল পুরোপুরি বসবাস উপযোগী হয়ে যাবে। আধুনিক ও পরিকল্পিত এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে ঢাকার উপর চাপ কমে আসবে বলছে রাজুক। ওখানে পুরোদস্তর চালু হলে 50 লক্ষ লোক বাস করবে। তখন যেহেতু মেট্রো হচ্ছে আর 14 লেনের রাস্তা অলরেডি কমপ্লিট, এই যোগাযোগ ব্যবস্থাটা এমন উত্তরা থেকেও কাছে হয়ে যাচ্ছে এটা, সে কারণে অবশ্যই চাপ কমবে মূল ঢাকার। 1995 সালে শুরু হওয়া রাজুক পূর্বাচল প্রকল্পের মেয়াদ বেড়েছে 7 বার। বর্ধিত সময় অনুযায়ী 2024 সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঐতিহ্য হারিয়েছে নাটোর গুরুদাসপুরে নন্দকুজা নদী ঘেঁষা উত্তর জনপদের নৌবন্দর খ্যাত চাঁচকৈর হাট। নদীর অবৈধ দখল, দূষণ আর নাব্যতা সংকটে এই হাটে এখন ভেড়ে না বাণিজ্যিক নৌকা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। এটি নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈর হাট। উত্তরের 8 জেলার মানুষের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু নাটোরের নৌবন্দর খ্যাত চাঁচকৈর হাটটি। এক সময় আশপাশের জেলা থেকেও বড় বড় নৌকায় পণ্য আসতো এই হাটে। বড় বড় নৌকায় 1000 মণ, 1500 মণ, 2000 মণের নৌকা, লক্ষ মণ ধান, চাল, পাট আসতো, থাকতো, রপ্তানিতে তো ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, কিন্তু এখন সেগুলো কিছুই নাই। আর এখন দখল দূষণে নন্দকুজা হারিয়েছে নাব্যতা। নদীপথে তাই আসে না বড় বড় বজরা সহ পণ্যবাহী নৌকা। বাণিজ্যিক গুরুত্ব নেই চাঁচকৈর হাটেরও। এখানে একবার চলমান নদী ছিল, এখন ধরেন যে নদীগুলি সব আস্তে আস্তে শুকিয়ে ছোট হয়ে বন্ধ হয়ে গেছে। বড় বড় নৌকা আসতে যাইতো, এখন পানি নৌকা আসে না, নৌকা যায়ও না। এই নদীর পানি না থাকার কারণে এমন পর্যায়ে এসে গেছে হাট দুর্বল। নদী রক্ষার দাবিতে সরব নদ নদী ও চলনবিল রক্ষা আন্দোলন কমিটি সহ বিভিন্ন সংগঠন। তবে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ তারা। আমরা আজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের বিভিন্নভাবে সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা উত্তরণের একটি পথ, নদীকে বাঁচাতে হবে, দখল মুক্ত করতে হবে, দূষণ মুক্ত করতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করা সহ নন্দকুজার নাব্যতা ফিরে আনার প্রতিশ্রুতি প্রশাসনের। নন্দকুজা নদীর চারপাশে যে অবৈধ স্থাপনা গড়ে ওঠা এবং এটির যে দূষণ, এ বিষয়ে এর আগে আমাদের উপজেলা পরিষদের যে সভা হয়েছে সেখানে বেশ কথাবার্তা হয়েছে। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমরা স্থায়ী তীর প্রতিরক্ষা কাজটি বাস্তবায়ন করলে আশা করা যাচ্ছে যে এখানে অবৈধ দখল এবং দূষণ অনেকাংশেই কমে যাবে। নন্দকুজা ফিরে পাবে পুরনো রূপ, চাঁচকৈর হাটে ফিরবে প্রাণচাঞ্চল্য, এমনটাই প্রত্যাশা এ জনপদের মানুষের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের খবর। চট্টগ্রামের একটি স্থানীয় কনভেনশন সেন্টারে হয়ে গেল সোশ্যাল ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সভাপতিত্ব করেন চট্টগ্রামের আঞ্চলিক প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ সহ আরও উপস্থিত ছিলেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মিজানুল কবির, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক নাসিরউদ্দিন চৌধুরী, মার্কেটিং ডিভিশনের প্রধান মনিরুজ্জামান, শাখা ব্যবস্থাপক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সার্বিক ব্যবসা পরিস্থিতি এবং অ্যাসেট ডেভেলপমেন্ট নিয়ে পর্যালোচনা করা হয়। খবর শেষ করছি ব্যতিক্রমী একজন মানব সেবকের খবর দিয়ে। জঞ্জালে পরিণত হওয়া কোটি কোটি টাকার পুরনো আসবাবপত্র প্রতি বছর মার্কিনীরা সমুদ্রে ফেলে দেয়। তবে সেসব আসবাব সংগ্রহ করে দরিদ্রদের বাড়িতে পৌঁছে দেয় ফার্নিচার্স ব্যাংক। ব্যতিক্রমী এই মানব সেবায় দৃষ্টান্ত করেছেন বাংলাদেশের অলি মোহাম্মদ।
যুক্তরাষ্ট্র ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ এখনও ঘরের মেঝেতে ঘুমান। পড়ালেখার জন্য চেয়ার টেবিল কিংবা শোবার জন্য খাট ব্যবহারের সুযোগ পান না প্রায় ৮ মিলিয়ন শিশু। এ সকল অসহায়দের সহায় হয়েছেন বাংলাদেশের অলি মোহাম্মদ। মানিকগঞ্জে জন্ম নেয়া অলি মোহাম্মদের গড়ে তোলা প্রতিষ্ঠান ফার্নিচার ব্যাংক পুরনো এসব আসবাব গার্বেজ হওয়ার আগে চেয়ে নেন মধ্যবিত্ত আর ধনীদের কাছ থেকে, পরে কারখানায় ফেলে তার ঠিকঠাক করে ঘর সাজিয়ে দেন গরিবদের। এই অর্গানাইজেশনের মাধ্যমে ওনারা ম্যাট্রেসেস, ফার্নিচার্স, টেবলস, চেয়ার্স, কম্পিউটার্স ডোনেট করে দিচ্ছেন। চিরকুমার অলি মোহাম্মদের দাতব্য এই কর্মকাণ্ড ইতোমধ্যে সাড়া ফেলেছে আমেরিকা জুড়ে। সিটি মেয়র, ধনিক শ্রেণী কিংবা কাউন্টির নেতারা অলিকে ডাকেন দেবদূত বলে। Oli has been what I've referred to as an angel from God that has come into our society and is one of the very, very few people. ড্রাঙ্ক ড্রাইভার হিসেবে কোথাও ধরা পড়ি তাহলে হয়তো আমাকে 40 ঘন্টা কিংবা 80 ঘন্টা কমিউনিটি সার্ভিস করতে হবে। 80 ঘন্টা কমিউনিটি সার্ভিস করা মানে আমার 2 সপ্তাহে একজন ফুল টাইম এমপ্লয়ির কাজ করতেছে সে। সো ওই রকম আমাদের এখানে প্রতি মাসে মনে করেন প্রায় 2 থেকে 3 হাজার ঘন্টা এই সমস্ত কমিউনিটি সার্ভিস ওয়ার্কারদের থ্রুতে আমরা পাই। ফার্নিচার ব্যাংকের কাজ পরিচালনার জন্য ৭৫,০০০ বর্গফুটের একটি গুদাম রয়েছে টেক্সাস হিউস্টনের হবি এয়ারপোর্টের কাছে, যেখানে পুরনো আসবাব সংগ্রহের পর তা বদলে ফেলা হয়, দেয়া হয় নতুন রূপ। এটা হ্যারিস কাউন্টি, সেখানের 21% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং 7 মিলিয়ন প্রায় 70 লাখ মানুষের মধ্যে আনুমানিক হচ্ছে যে 3 লাখ শিশু প্রতি রাতে বিছানায় ঘুমানোর কোনো বিছানা ওদের কাছে নাই। পরোপকারী অলির স্বেচ্ছাশ্রম বাংলাদেশিদের উজ্জ্বল করেছে যুক্তরাষ্ট্রের মাটিতে। কাজের স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে অনেকগুলি পুরস্কারও পেয়েছে আমেরিকায় গরিবদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান ফার্নিচার ব্যাংক আর অলি মোহাম্মদ। আমরা যত বেশি ম্যাট্রেস বানাতে পারবো, যত বেশি ম্যাট্রেস রিসাইকেল করতে পারবো, তত বেশি আমরা মানুষকে সহায়তা করতে পারবো। যুক্তরাষ্ট্র মানেই যে শুধু ধনীরা সেখানে বসবাস করেন তা কিন্তু নয়, এখানেও আছেন অসংখ্য গরিব মানুষ যাদের বাড়ি আছে কিংবা বাড়ি থাকলেও সেই বাড়ির মধ্যে নেই আবার পর্যাপ্ত আসবাবপত্র। শীতপ্রধান দেশের শিশুদের কথা চিন্তা করে আর গরিবের কথা বিবেচনা করে ধনীর কাছ থেকে ফেলে দেওয়া আসবাবপত্র ভিক্ষা করে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন বাংলাদেশের অলি মোহাম্মদ। প্রথম দিকে অলির এই কাজটিকে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কথা অনেকে বললেও এখন তারাই দিচ্ছেন সাধুবাদ। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, হিউস্টন, টেক্সাস, যুক্তরাষ্ট্র। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের লিভ টু আপিল খারিজ, দিতে হবে 12 কোটি টাকা দান কর। জাতিসংঘের খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালিতে প্রধানমন্ত্রী, বৈঠক করবেন বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে। বিএনপি ক্ষমতার জন্য বেপরোয়া, বললেন ওবায়দুল কাদের। ইন্টারনেট নিয়ন্ত্রণ করে অধিকার হরণের অভিযোগ ফখরুলের। মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা, উপকূলের জেলে পাড়ায় ব্যাপক প্রস্তুতি। ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবালই টাইগারদের অধিনায়ক, জানালেন বোর্ড সভাপতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।